চলো আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ক্লাস 11 এর জেই নিটের থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা ছিল কেন কাইনেটিক থিওরি অফ গ্যাস বলে। আমি আবার বলছি, থার্মোডাইনামিক্স এবং কেটিজি এর বেশ কিছু পার্ট আমরা একসাথে করব। তো সেখানে আমরা আগের দিন এক্সপ্লেন করেছিলাম কেন তার নাম কাইনেটিক থিওরি অফ গ্যাসেস বলা হয়, তাই না? আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা জিনিস দেখিয়েছিলাম আগের দিন, যেখানে শেষ করেছি সেটা একটু বলছি। আগের দিন আমরা দেখিয়েছিলাম টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি হয়। টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি হয়। এই ইন্টারনাল এনার্জি কি কি নিয়ে তৈরি? এই ইন্টারনাল এনার্জি তৈরি নাম্বার 1 কাইনেটিক এনার্জি। ক্লিয়ার বলেছিলাম? কাইনেটিক এনার্জির মধ্যে কি কি আছে ভালো করে বুঝবে সবাই, একদম ভেতরে গিয়ে বলছি। কাইনেটিক এনার্জির মধ্যে আবার দু ধরনের আছে। একটা হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি তোমরা জানো, যেটাকে হাফ mv স্কয়ার বলো তোমরা, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। আরেকটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি। রোটেশনাল কাইনেটিক এনার্জি, এটাকে আমরা জেনারেলি লিখি হাফ mv স্কয়ার। আশা করব অনেকের মনে আছে, রোটেশনাল কাইনেটিক এনার্জিকে আমরা বলি হাফ I, I মানে মোমেন্ট অফ ইনারশিয়া, মনে আছে সবার? ওমেগা স্কয়ার, হাফ I ওমেগা স্কয়ার। I মানে ছিল মোমেন্ট অফ ইনারশিয়া, তার ফর্মুলা ছিল mr স্কয়ার। ক্লিয়ার সবার? আচ্ছা, এবার এটা ছাড়া আর কি কি আছে? এটা প্রথম কথা হচ্ছে, এটা ছাড়া আর কিছু নেই। প্রথমে তুমি কনসেন্ট্রেট করবে এই কটারই উপর, বাট আরো কিছু জিনিসকে আমরা একটা অ্যাজাম্পশন হিসাবে ধরবো। এটা থেকে কোশ্চেন দেয় না বললেই চলে, বাট তবুও বলবো আমি। নাম্বার 2 আরেকটা এনার্জিকে ট্রিট করবে। কি এনার্জি? বাই চান্স যদি দেয়, বিশেষ করে খুব টাফ অঙ্ক যদি হয় তখন দিতে পারে, আদারওয়াইজ এখান থেকে কোশ্চেন আসেনি কখনো। আরেকটা ধরতে পারো ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি, এটা কখন হয়? এটা কখন হয়? এটা হয় হাই টেম্পারেচারে। কখন হয়? হাই টেম্পারেচারে। আদারওয়াইজ আমরা আমাদের কেসে কোথাও ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জিকে ধরবো না। বাট এটাও বলে রাখছি, ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি দুটো হয়, দুটো হয়। তো কখনো যদি কোথাও এরকম পাও লেখা আছে কনসিডারিং ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি, তাহলে আমি এখন যা বলবো ডিগ্রিজ অফ ফ্রিডম পড়াবো, এক্ষুনি দেখবে তার সাথে 2 অ্যাড করে দেবে। মাথায় ঢুকিয়ে নাও, তার সাথে 2 অ্যাড করে দেবে। ক্লিয়ার সবার? চলো, তো এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ভাইব্রেশনাল ইন্টারনাল এনার্জির মধ্যে এগুলো আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। কি করব? ডিগ্রিজ অফ ফ্রিডম। তো বুঝলাম? আচ্ছা, এখানে লিখছি আমি, ওটা থাকলো ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা দুভাবে বোঝানো যায়, ভালো করে শুনবে। একটা মেকানিক্যালি, মানে ফর্মুলা দিয়ে বোঝানো যায়। তুমি আলটিমেটলি ফর্মুলা দিয়েই মনে রাখবে, বাট প্রথমে একটু ফিল করে নাও, একটু ফিল করে নাও, তারপরে আমরা ফর্মুলা দিচ্ছি। ডিগ্রিজ অফ ফ্রিডমকে ডিনোট করা হয় স্মল এফ দিয়ে। কি দিয়ে ডিনোট করা হয় বাবা? স্মল এফ দিয়ে। তো ধরো আমার কাছে, একটা পার্টিকেল আছে। তো এই পার্টিকেল মলিকিউলস আছে, আমার কাছে একটা
মলিকিউলস আছে। এই মলিকিউলসটা কোন কোন দিকে যেতে পারে? আমরা জানি 3D হয়, তাই তো? কোন কোন দিকে যেতে পারে? এক্স অ্যাক্সিসে যেতে পারে, কত ধরলাম vx স্পিডে, এর মাস ধরলাম m। y তে যেতে পারে vy তে, z এ যেতে পারে vz এ। তাহলে এর কটা কাইনেটিক এনার্জি থাকার কথা? বলো, ভেবে বলো, কটা কাইনেটিক এনার্জি থাকার কথা? তিনটে। হাফ এম ভি এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি ওয়াই স্কোয়ার প্লাস হাফ এম ভি জেড স্কোয়ার। তাই আমরা বলি মোনো অ্যাটমিক। এটা একটাই আছে মলিকিউল, তাই এটাকে বলি মোনো অ্যাটমিক, সিঙ্গেল অ্যাটম, মোনো অ্যাটমিক। মোনো অ্যাটমিকের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 3। আমি উপরে লিখছি, সেটা উপরে লিখছি। মোনো অ্যাটমিকে, মোনো অ্যাটমিক, মোনো অ্যাটমিক ডিগ্রিজ অফ ফ্রিডম মানে এফ হলো 3। আমি এটাই আবার ফর্মুলা দিয়েও বোঝাবো, তুমি ফাইনালি ফর্মুলা দিয়েই মনে রাখবে, বাট আগে একটু ফিল করে নাও বাবা। তাহলে একদম এখান থেকে যদি কখনো ভেঙেও কোশ্চেন দেয়, তাহলেও তোমার যাতে কোনো ডাউট না হয়। চলো এগোই। এবার ভালো করে দেখবে, আমার কাছে ধরো ডায়াটমিক মলিকিউলস আছে। ডায়াটমিক, ডায়াটমিক, ডায়াটমিক মানে কি রকম হবে একটু ভাবো। ডায়াটমিক হলে এরকম হবে। ডায়াটমিক ডাম্বেল শেপ ভাবতে পারো, এটা ডাম্বেলের মতো দেখতে না, ব্যায়াম করে। আচ্ছা ভালো করে দেখো, এইটা পুরোপুরি এক্স অ্যাক্সিসে মুভ হতে পারে, ওয়াই তেও হতে পারে, জেড এও হতে পারে। তার মানে এই তিনটে তো থাকবেই, হ্যাঁ কি নয়? আচ্ছা এবার ভালো করে ভাবো, এবার ভালো করে ভাবো। এটা এই এক্স অ্যাক্সিস বরাবর, মানে এই এক্স বলছি, ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেট করতে পারে এরকম ভাবে, তাই না? এরকম ভাবে রোটেট করতে পারে, একই নয়? আচ্ছা ভালো করে বুঝবে সবাই, হ্যাঁ ভালো করে সবাই শুনবে। আচ্ছা জেড অ্যাক্সিস বরাবর এটা রোটেট করতে পারে, হ্যাঁ কি নয়? বলো। এবার এক্স অ্যাক্সিস বরাবর রোটেট করতে পারলেও এক্স অ্যাক্সিস বরাবর রোটেশনাল কাইনেটিক এনার্জি কত আসবে? রোটেশনাল কাইনেটিক এনার্জি কত আসবে? 0। কেন? কারণ ওই যে ডিসটেন্সটা নেওয়া হয়, সেই ডিসটেন্সটা কার সাথে নেওয়া হয়? অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার। এখানে যদি এক্স অ্যাক্সিসে রোটেটও করে, তাহলে তো এর সাথে এর তো পারপেন্ডিকুলার ডিসটেন্স তো আর কিছু নেই, এটা তো সেম হরাইজন্টাল অ্যাক্সিসেই হয়ে যাচ্ছে, তাই না? বোঝো, একটু ফিল করো। তাই এক্স অ্যাক্সিসের জন্য রোটেশনের জন্য কোনো কাইনেটিক, রোটেশনাল কাইনেটিক এনার্জি আসবে না। কটার জন্য আসবে? ওয়াই আর জেড এর জন্য আসবে। তাহলে আমরা লিখব কি? এই তিনটে তো থাকবে, প্লাস আমি বলে নিই, আবার বলবো, হাফ আই ওমেগা স্কয়ার। এটা কার জন্য করলাম? এটা কার জন্য করলাম? ধরো ওয়াই এর জন্য করলাম, তাহলে আই ওয়াই ওমেগা ওয়াই স্কয়ার প্লাস হাফ আই জেড ওমেগা জেড স্কয়ার। এক্স এর জন্য নেই। তাহলে বলো তো কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এক্স এ তো নেই। তাই ডায়াটমিকের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হয় 5টা। বলো বুঝেছো কিনা? সবার ক্লিয়ার? আবার বলছি, ডায়াটমিকে এই তিনটে তো বুঝতেই পেরে গেছো, এই তিনটে তো হবেই নাকি?
টোটাল x y z টোটাল যেমন ছিল। এবার ডায়াটমিকটা এই 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 ধরো না, এটাই ডাম্বলসের ধরনা, এটা আবার রোটেট করবে। তাহলে এই যে অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিসের রেসপেক্টে এইভাবে রোটেট করতে পারে, হ্যাঁ কি না? এটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে করলো? y অ্যাক্সিসের রেসপেক্টে। দেখো ফিল হচ্ছে কিনা দেখো, এই যে দেখতে পাচ্ছ, ক্লিয়ার? সেম ভাবে z এর সাথেও করতে পারে। z বুঝতে পারছো তো? এটা ধরো x, সরি এটা x, এটা y আর এটা z, তার মানে z এর সাথে এবার এইভাবে করবে, আগেরটা এইভাবে হচ্ছিল। বলো বুঝো কিনা? বুঝলে? আর x এর ক্ষেত্রে ও তো এইভাবেই করবে, তাহলে তো অ্যাক্সিসের কোনো ডিসটেন্স নেই, তার মানে আরটা তো জিরো হয়ে গেল। তাই x অ্যাক্সিসের রেসপেক্টে কোনো রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে না, শুধু দুটোর জন্য হচ্ছে, একটা y এর জন্য, একটা z এর জন্য। এই y এই z লিখেছে, বোঝা গেছে? চলো সিমিলারলি আর এখানে দেখানোর দরকার পড়ছে না, কারণ এরপরে আস্তে আস্তে কমপ্লেক্স হয়ে যাবে ছবিগুলো। সিমিলারলি পলিঅ্যাটমিক যদি হয়, এক্সাম্পল স্যার SO2 SO3 এরা, NO2 NH3 এরা। পলিঅ্যাটমিকের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হয় 6, ডিগ্রিজ অফ ফ্রিডম হয় 6। এগুলো মনে রাখতে হবে বাবা, এগুলো ভুলে গেলে কিন্তু অঙ্ক হবে না। আচ্ছা, এটা তো ফিল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, এবার ম্যাথমেটিক্স দিয়ে বোঝাই। দেখ হ্যাঁ বলো। না, কাইনেটিক এনার্জির ক্ষেত্রে এবার এইভাবে ভাবা যাবে না, এবার এইভাবে ভাবো, তিনটে ডাইরেকশনই হবে, কারণ SO2 এগুলো তো কমপ্লেক্স স্ট্রাকচার হবে, তাই না? এক একজন এক এক রকম হবে, তো এটা এরকম ছবি এঁকে বোঝানো সম্ভব নয়। তো তার জন্য এবার ম্যাথমেটিক্সে আসতে হয়। ছবি দিয়ে ফিজিক্যালি ভাবনার জন্য মোনোঅ্যাটমিক ডায়াটমিক ঠিক আছে, এবার ম্যাথমেটিক্সে আসতে হয়। ম্যাথমেটিক্সের ফর্মুলা F is equal to 3n minus k, 3n minus k, ক্লিয়ার? চলো কোশ্চেন হচ্ছে স্যার n কি? f মানে তো ডিগ্রিজ অফ ফ্রিডম লিখেইছি, n কি? f হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, n হচ্ছে কনস্ট্রেন্ট, সরি ভুল বললাম, n হচ্ছে অ্যাটমিসিটি মানে কি? মোনোঅ্যাটমিক হলে 1, ডায়াটমিক হলে 2, পলিঅ্যাটমিক হলে যা হবে 3, জেনারেলি 3 বসাই আমরা, মানে ট্রাইঅ্যাটমিক যদি হয় তাহলে 3 বসাবো। ক্লিয়ার? হ্যাঁ, না স্বাধীন সম্পর্ক বলে কিছু নেই। স্বাধীন সম্পর্ক, অ্যাটমিসিটি মানে পরমাণু, কত পরমাণু বাংলায়। ক্লিয়ার? আরে মোনোঅ্যাটমিক মানে 1, ডায়াটমিক মানে 2, সিম্পল থিং অ্যাটমিসিটি, ট্রাইঅ্যাটমিক মানে 3। ক্লিয়ার? আচ্ছা, কে মানে হচ্ছে কনস্ট্রেন্ট, কে মানে কি? কনস্ট্রেন্ট, কনস্ট্যান্ট নয়, কনস্ট্রেন্ট। বাংলা যদি বলি বা সহজ ইংলিশ যদি বলি, বাংলার আগে সহজ ইংলিশ বলি, তার নাম রেস্ট্রিকশন। বাংলায় বলতে পারি বাধা, তাই না? তো স্যার আগের জিনিসগুলো একটু বোঝান এখান দিয়ে, চলো বোঝাই।
মোনো অ্যাটমিক, ভালো করে দেখবে, মজাদার জিনিস হবে, তারপরে আরো সহজ হয়ে যাবে, আরো সহজ, তুমি যে কোনো জিনিস এবার বার করতে পারবে। মোনো অ্যাটমিক, মোনো অ্যাটমিক হলে আমাকে বলো এন কত? 1। তুমি ছবি দেখতে পাচ্ছ, এখানে কি এর কি কোনো বন্ড আছে? বন্ড, কোনো বন্ড দিয়ে কানেক্টেড, যে বন্ডের জন্য ও ওই সাইডে মুভ করতে পারবে না, এরকম কি কিছু আছে? তাহলে এর উপর কোনো রেস্ট্রিকশন নেই, এ যা ইচ্ছে তাই করতে পারে। তাহলে রেস্ট্রিকশন বা কনস্ট্রেন্টের জায়গায় কত বসাবো? 0 বসাবো। ভেরি গুড। তাহলে 3 into 1 minus 0 কত এলো? 3। মিলেছে? মিলেছে? আচ্ছা স্যার, এবার ডায়াটমিক বোঝান, ডায়াটমিক বোঝান। চলো বোঝাবো। ডায়াটমিক যদি বোঝাই তাহলে এরকম ছবি হবে। ক্লিয়ার? বলো ডায়াটমিকের ক্ষেত্রে n কত? ডায়াটমিক n কত? 2 হবে। মাইনাস, ভালো করে শুনবে। এবার ফিল করো, এই দুটো মলিকিউলস কি কাছাকাছি, দুটো অ্যাটমস কি কাছাকাছি আসতে পারবে? বন্ড দিয়ে আটকানো তো, বন্ড দিয়ে আটকানো তো, কাছাকাছি আসতে পারবে না বা দূরে যেতে পারবে না। মানে এই অ্যাক্সিস বরাবর সে রোটেশন, সে মুভমেন্ট করতে পারবে না। একেই বলে রেস্ট্রিকশন বা কনস্ট্রেন্ট। তাহলে কটা রেস্ট্রিকশন হলো? একটা। চলো কত হলো? 6 minus 1 5 মিললো। আচ্ছা, ট্রাইঅ্যাটমিকে একটু ঝামেলা আছে বাবা। ট্রাইঅ্যাটমিক বলবো না, এটাকে আমরা পলিঅ্যাটমিক বলবো। আমার কথা ভালো করে শুনবে, এখানে একটু কনফিউশন আছে। এই কনফিউশন আমি ক্লিয়ার করছি। খুব ভালো বইতে তুমি এই কনফিউশন পাবে, আদারওয়াইজ লেখাই থাকে না এটা। আমরাও এটাই ধরে এগোবো যে পলিঅ্যাটমিকের ডিগ্রিজ অফ ফ্রিডম 6। মাথায় রাখো, পলিঅ্যাটমিকের ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 6। মোনো ডায়া, তারপরেই পলি। আর কিছু ভাবার দরকার নেই, আমাদের এর বাইরে আর কিছু আসবে না। কিন্তু আমি তোমাকে ডেপথে গিয়ে ক্যালকুলেশন করা শেখাচ্ছি, যেটা পরে ফিউচারে খুব কাজে লাগবে। এখানে লাগবে না, যেই নিটে লাগবে না। দেখো, আচ্ছা ট্রাইঅ্যাটমিক একটা করা যাক। ট্রাইঅ্যাটমিকের মধ্যে একটা এক্সাম্পল কি আমি বলতে পারি? CO2। তো CO2 স্ট্রাকচার কেমন হবে? যারা কেমিস্ট্রি পড়েছো তারা জানো মোটামুটি এরকম একটা স্ট্রাকচার হবে। আচ্ছা, ডবল বন্ড ফবল বন্ড আমাদের কাছে কোনো মাইনে রাখে না, তাই আমরা একটা বন্ড দিয়ে কাজ সারছি। বলো। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রে বলো F কত হবে? 3 ইনটু কত অ্যাটমিক? 3, তাই তো? তাহলে 3 ইনটু 3 মাইনাস, দেখো এই দুটো কাছে আসতে পারবে না বা দূরে যেতে পারবে না, এই দুটো কাছে আসতে পারবে না বা দূরে যেতে পারবে না। কটা রেস্ট্রিকশন হলো তাহলে? দুটো। কত হলো? তাহলে দেখতে পারলে CO2 ডিগ্রিজ অফ ফ্রিডম 7, কিন্তু নেই আমাদের সিলেবাসে। হ্যাঁ না, তিনটে কিভাবে হবে? এই একটা আর কই? আসছি, এগিয়েও না, আমাকে বেগোতে দাও। এত অবধি ক্লিয়ার?
কিন্তু কিন্তু এই যেটা শেখালাম এটা মাথা থেকে ভুলে যাও, এটা মাথা থেকে ভুলে যাও। কেন শেখালাম তার উত্তরটা পরে দিচ্ছি। আরেকটাতে আসো, আরেকটাতে আসো। তার নাম উপরে বলি, তার নাম H2O। H2O কি রকম দেখতে হবে H2O কে বাবা? তোমরা জানো, কেমিস্ট্রিতে করেছো। আমি আবার রিপিট করছি, ডবল বন্ডের আমাদের কাছে কোনো কনসেপ্ট নেই, তাই আমরা একটা বন্ড দিয়ে দেখাচ্ছি। ক্লিয়ার? কি কাজ স্ট্রাকচার রেখেছি তোমরা মনে হয় এটাও জানো, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হয়, তাই না? আচ্ছা, এবার শুনো, আমাকে আবার বলো F এর ভ্যালু হবে 3 ইনটু আবার কত অ্যাটমিক এটা বলো, মানে 3 হবে মাইনাস। এবার দেখো এই দুটো কাছে আসবে না, এই দুটো কাছে আসবে না, তাহলে কটা বন্ড হলো, সরি কটা রেস্ট্রিকশন হলো? ভেবে বলো, একটু ভেবে বলো। ভেরি গুড। এটাও কাছে আসবে না, এটাও কাছে আসবে না, তাহলে কি এই দুটো কাছে আসবে? তাহলে এটাকে আমরা সুবিধার জন্য ভাববো এরকম, বলো বুঝলে কিনা? এবার কটা? তিনটে। বলো কত এলো? আমাদের সিলেবাসে এটাই আছে। আমরা আবার বলছি, ভালো করে শোনো, এই কনফিউশনে ঢুকো না। আবার শোনো, মোনোঅ্যাটমিকের ডিগ্রিজ অফ ফ্রিডম 3, কোনো ডাউট নেই। ডায়াটমিকের ডিগ্রিজ অফ ফ্রিডম 5, কোনো ডাউট নেই। পলিঅ্যাটমিক তুমি শুধু পড়বে ডিগ্রিজ অফ ফ্রিডম 6, আর কিছু 7 ভাববে না। কোশ্চেন, স্যার যদি কমপ্লেক্স স্ট্রাকচার থাকে কিভাবে ভাববো? শোনো এবার মজাদার জিনিস বলি, ভালো করে লক্ষ্য করো। এখানে কি কোনো বন্ড আছে? নেই। বন্ড নেই তো রেস্ট্রিকশন 0। এখানে কটা বন্ড আছে? একটা। দেখো রেস্ট্রিকশন একটা। এখানে কটা বন্ড আছে? দেখো রেস্ট্রিকশন দুটো। এখানে কটা বন্ড আছে? দেখো রেস্ট্রিকশন 3টে। তার মানে এরপরে যদি কঠিন স্ট্রাকচারও দেয়, তুমি শুধু বন্ড গুনবে আর রেস্ট্রিকশন লিখবে, কিচ্ছু ভাবতে হবে না। ক্লিয়ার? হ্যাঁ, বললাম যার এবার থেকে যতগুলো বন্ড তার ততগুলো রেস্ট্রিকশন, তাই না? যার যতগুলো বন্ড তার ততগুলো রেস্ট্রিকশন। ক্লিয়ার? চলো, আচ্ছা, তাহলে আমরা যত অবধি করলাম, তাহলে আমাদের শুধু এগুলো মনে রাখলেই চলবে, এগুলো মনে রাখলেই চলবে। মোনোঅ্যাটমিকের ডিগ্রিজ অফ ফ্রিডম 3, ডায়াটমিকের 5, পলিঅ্যাটমিকের কত বলো? 6। 7টা ভেবো না, ওটা এক্সট্রা বলেছি আমি, খুব ভালো বইতে লেখা থাকে, আদারওয়াইজ এটা নেই আমাদের কোথাও কোনো সিলেবাসে। এবার শোনো, যদি কখনো বলে যে হাই টেম্পারেচার এবং ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কাউন্ট করো, ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কে কাউন্ট করো, তাহলে যা যা বেরিয়েছে তার সাথে কত অ্যাড করে দেবে? +2। মানে তখন মোনোঅ্যাটমিকের হবে 5। এখনো পর্যন্ত এরকম কোশ্চেন আসেনি, বাট বলে রাখলাম বাই চান্স যদি আসে, তাহলে মোনোঅ্যাটমিকের তখন হবে 5, ডায়াটমিকের তখন হবে 7, পলিঅ্যাটমিকের তখন হবে 8। ক্লিয়ার সবার? ক্লিয়ার এত অবধি সবার? চলো,
এবার আমরা লিখবো যেটা, লেখো ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। ইম্পর্টেন্ট জিনিস, এবং সত্যি কথা বলতে এগুলো কেটিজিতে আছে। ডিগ্রিজ অফ ফ্রিডমও তুমি কেটিজিতেই পাবে, বাট আমি যে বলেছি থার্মোডাইনামিক্স করব, কেটিজি প্রায় একসাথে করে দেবো। বাট হ্যাঁ, কেটিজির জন্য আমরা আলাদা টপিক করে আলাদা ভিডিও বানাবো, চিন্তা নেই। তখন কিন্তু এই কথাগুলো বা যেগুলো আমি এখন তৈরি করছি ফর্মুলা, সেগুলো মনে রাখতে হবে। আমি এক্ষুনি একটা চার্ট বানাবো, সেই চার্টটা মনে রাখতে হবে। চলো, হেডিং দাও ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। এখনো অঙ্ক করার জায়গায় আমরা পৌঁছইনি, ছোট ছোট জিনিস হচ্ছে, তারপর অঙ্ক দেখবে কত সহজ হবে। ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। চলো, কি বলছে ভালো করে শুনবে। বলছে the average kinetic energy associated with each molecule and with each degree of freedom is half kb suffix এ b দিক, half kbt। kbটা কি জিনিস? kbটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ক্লিয়ার? এবার কোশ্চেন, স্যার বোল্টজম্যান কনস্ট্যান্টের ফর্মুলা কি হবে স্যার? বোল্টজম্যান কনস্ট্যান্টের ফর্মুলা দিচ্ছি একটা, ইম্পর্টেন্ট, খুব কাজে লাগবে। আর বাই এন এ। আর মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তোমরা জানো PV is equal to nRT, সেই আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর Na হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। ক্লিয়ার সবার এত অবধি? এবার ফর্মুলা তৈরি করছি, খুব ভালো করে কনসেন্ট্রেট করবে। ফর্মুলা তৈরি করছি। আমাকে বলো এভারেজ কাইনেটিক এনার্জি কি বলেছে? এভারেজ কাইনেটিক এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইচ মলিকিউল and with each degrees of freedom is half kBT। তার মানে ভালো করে শোনো, একটা মলিকিউলের জন্য এবং একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য হাফ কেবিটি, তাই তো? আচ্ছা, তাহলে আমাকে বলো, ভালো করে শুনবে, ভালো করে শুনবে, ভালো করে কনসেন্ট্রেট করো, এখানে অঙ্ক ভুল হবে। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফর ইচ মলিকিউল and f degrees of freedom। শর্টে লিখলাম each molecule, দেখো each moleculeই আছে, বাট each degrees of freedom নেই। কত বলেছি? f degrees of freedom। বলো তো কত হবে? ভেরি গুড, f by 2 kBT। ক্লিয়ার? ক্লিয়ার? চলো, তাহলে আমাকে বলো
বলো তো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফর 1 মোল কত হবে? ভালো করে বুঝো। ইচ মলিকিউলে F/2 কেভিটি। 1 মোলে কত মলিকিউলস আছে বাবা? ওসব না বলে বলো একেবারে এনে তাহলে কত হবে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি? কত হবে? F/2 kBT ইনটু Na। কি রে? আচ্ছা, এবার ভালো করে দেখবে, অঙ্ক তৈরি হচ্ছে, ভালো করে দেখবে। এই দেখ কেবি আর এনএ, এনএ যদি এদিকে যায় তাহলে কেবি ইনটু এনএ কি হবে? তাহলে হবে F/2 RT। এখানেই স্টুডেন্টরা ভুল করবে। কি ভুল করবে? শোনো, বলবে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ 1 মোল, অ্যানসার F/2 RT। বলবে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফর 1 মলিকিউল, তাহলে হবে F/2 kBT। কি বুঝলে কিনা বলো? এটাকে শর্ট করে আমরা লিখি, তাই F/2 kBT কে লিখি ইউ মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি। কার? অ্যাভারেজ কাইনেটিক এনার্জি মানেই কি? ইন্টারনাল এনার্জি, তাই না? কার? ইউ ফর মলিকিউল। আর এটাকে আমরা লিখি ইউ মোল। বলো বুঝলে কিনা? আচ্ছা, তাহলে পরের লাইন আমায় কে বলবে? ইউ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বা ইন্টারনাল এনার্জি, একই কথা। আবার বলছি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি মানে ইন্টারনাল এনার্জি। তাহলে ইউ ফর এন মোল কত হবে বলো? NF/2 R। NF/2 R। হ্যাঁ, কি বললে বাবা? শুনতে পাচ্ছি না, কথা কেটে যাচ্ছে। এবার কোশ্চেন হচ্ছে আরেকটা জিনিস, এই যে টিটা, এই টিটা সবসময় কোন স্কেলে থাকবে? অ্যাবসলিউট স্কেলে। কোন স্কেলে থাকবে বাবা? বলো। অ্যাবসলিউট স্কেলে। তো আরেকটু মনে করে নাও, ভালো করে দেখে নাও, ইন্টারনাল এনার্জির ফর্মুলা কি হচ্ছে? ইন্টারনাল এনার্জির ফর্মুলা হচ্ছে U is equal to KE, average kinetic energy is equal to AF/2 RT। AF/2 RT। ক্লিয়ার? আচ্ছা, আমাকে বলো তাহলে ডেল্টা ইউ কত হবে? ডেল্টা ইউ কত হবে? F/2 R ডেল্টা টি। এটাকেই বলবো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। কি বলবো? ফর্মুলা তৈরি হলো, মুখস্থ করবে। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কিভাবে এলো দেখিয়েছি পুরো। ইন্টারনাল এনার্জি। ক্লিয়ার সবার? আমি এখন একটা কথা বলে যাচ্ছি, আস্তে আস্তে তুমি ওই কথাটার মানে বুঝতে পারবে। আস্তে আস্তে, এখনই বুঝতে পারবে না। কি
এই F/2R কেন এটাকে এরকম ভাবে লিখেছে? এটাই হবে সিভি। আমি জানি তোমাদের মনে অনেকের কোশ্চেন, স্যার এই আবার কি জিনিস? ধৈর্য ধরে থাকবে, হয়তো আজকেই হবে, দেখা যাক আজকে করতে পারি কিনা কমপ্লিট। সিভি আমি শেখাবো পরে কি হয়, সিভি ভ্যালু হবে পরে আমি দেখাবো F/2R। তাই ইন্টারনাল এনার্জির আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা এনসিভি ডেল্টা টি। সিভি কে কি বলে? স্পেসিফিক হিট, স্পেসিফিক মোলার স্পেসিফিক হিট, মোলার স্পেসিফিক হিট at constant volume, at constant volume। এই সিভি নিয়ে চিন্তা করো না, সিভি আমি আলাদা করে বোঝাবো। আপাতত জানো যে F/2R যেটা, সেটাই আলটিমেটলি সিভি হবে। আচ্ছা তো ওটা হেজি আসছে, হ্যাঁ বা ওটা হেজি আসছে, হেজি আসছে সবার কি তাই? আমাদের ক্লিয়ার আসছে। তাহলে একবার বেরিয়ে গিয়ে জয়েন করো বাবা। আচ্ছা যা শেখালাম এর মধ্যে থেকে একটা অঙ্ক আসে, ছোট্ট অঙ্ক করিয়ে দিই। লেখো ফাইন্ড, সবাই পারবে, কিচ্ছু নেই অঙ্কে। ফাইন্ড কাইনেটিক এনার্জি অফ 2 moles of hydrogen at 300 K, 300 K। পারবে সবাই? অ্যাভারেজ কাইনেটিক এনার্জি মানেই কে? ইউ, তাই না? তাহলে ইউ এর ফর্মুলা কি হবে বাবা? উপরে লেখা আছে এখনো। ইউ হবে এন, এন মানে নাম্বার অফ মোলস মানে 2, F ডিগ্রিজ অফ ফ্রিডম, H2, H2 কত অ্যাটমিক? মোনো অ্যাটমিক না ডায়াটমিক? ডায়াটমিক। ডায়াটমিকে কত হয় ডিগ্রিজ অফ ফ্রিডম? 5, মনে রাখতে হবে। বাই 2R টি, টি কত? 300 দেওয়া আছে, অঙ্ক শেষ। 1500 R জুল নাকি এনার্জি, তো ইউনিট কি দেবে? জুল। একদম সহজ অঙ্ক। ক্লিয়ার এত অবধি সবার? আচ্ছা এখানে চলে আসো, বুঝে দিলাম কিচ্ছু নেই অঙ্কে, এখানে চলে আসো। আমরা দেখলাম ইন্টারনাল এনার্জির ফর্মুলা এটা। ইন্টারনাল এনার্জি বলা ভুল, এখানে আমরা এখন বারবার বলবো, ভালো করে শুনবে। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি বলবো না, কি বলবো বাবা? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। তো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জির ফর্মুলা এটা। আচ্ছা ভালো কথা, এক এক করে কথা বলবো। ইন্টারনাল এনার্জি আগের দিন শিখিয়েছিলাম, আবার বলছি কেন, খুব ইম্পর্টেন্ট কথা এগুলো। ইন্টারনাল এনার্জি বলো কি ফাংশন? কি ফাংশন বলে? বলো, বলে স্টেট ফাংশন। বলেছিলাম না? স্টেট ফাংশন। স্টেট ফাংশন মানে কি? মানে কি? মানে পাথ ইন্ডিপেন্ডেন্ট, পাথ ইন্ডিপেন্ডেন্ট। পাথের উপর বলো, পাথের উপর ডিপেন্ড করবে না। এখান থেকে অঙ্ক আসবে বাবা, প্রচুর অঙ্ক আসবে এখান থেকে। ইয়ারে অনেকবার দিয়েছে, নিটে, জেই মেন্সে, অ্যাডভান্সে প্রচুর অঙ্ক দিয়েছে এখান থেকে। পাথ ইন্ডিপেন্ডেন্ট অঙ্কে আসবে, আগে সব শিখিয়ে না নিলে অঙ্ক হবে না। হ্যাঁ বাবা ঠিক আছে সবার? চলো পাথ ইন্ডিপেন্ডেন্ট। আরেকটা কথা মাথায় রাখো, মাথায় রাখবে সবাই। পাথ ইন্ডিপেন্ডেন্ট যে যে জিনিস হবে তার ক্ষেত্রে মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, সাইক্লিক প্রসেস হলে, সাইক্লিক প্রসেস হলে ডেল্টা ইউ 0 হবে। কি হবে বলো? সাইক্লিক প্রসেস হলে ডেল্টা ইউ 0 হবে। কেন হবে স্যার? কেন হবে স্যার? খুব সহজ কথা।
দেখো এই পয়েন্টে ইন্টারনাল এনার্জি কিছু একটা ধরো, এই পয়েন্ট থেকে তুমি বি পয়েন্টে গেলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হলো। সাইক্লিক মানে কি, আবার এতে ব্যাক করবে না কিরে? তাহলে এতে যা ইন্টারনাল এনার্জি ছিল যখন ব্যাক করবে আবার সেম ইন্টারনাল এনার্জি হবে। কেন স্যার হবে? কারণ পাথের উপর তো ডিপেন্ড করে না, তুমি যে পাথেই যাও না কেন ইন্টারনাল এনার্জি ওই পয়েন্টে পার্টিকুলার পয়েন্ট এ তে তো সেমই হতে হবে। কেন? ওটা শুধু কার উপর ডিপেন্ড করে? শুধু ডিপেন্ড করে ইনিশিয়াল depends on initial and final position. ফাইনাল পজিশনও যা, ইনিশিয়াল পজিশনও তাই। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত হবে? জিরো হবে। ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট কথা। নেক্সট ইম্পর্টেন্ট কথা স্যার বুঝলাম, নেক্সট ইম্পর্টেন্ট কথা। আচ্ছা আমাকে একটা ভালো করে বলো, একটা পার্টিকুলার ম্যাথমেটিক্সে নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ডিগ্রিজ অফ ফ্রিডম ও পার্টিকুলার মোনোঅ্যাটমিক বা ডায়াটমিক যে কোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে এফও কনস্ট্যান্ট, ক্যাপিটাল আর তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তাহলে ইন্টারনাল এনার্জি বইতে দেখে ওয়ার্ডগুলো লেখা থাকে, আজকে তোমাকে সেগুলো ফিল দিলাম। ইন্টারনাল এনার্জি শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচার। বইতে এটাকে লেখা থাকে এইভাবে, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন, আমি আর শর্টে লিখছি ইন্টারনাল এনার্জি মানে ডেল্টা ইউ লিখে দিলাম, চেঞ্জ ইন ডেল্টা ইউ ইজ আ ফাংশন অফ, ডিপেন্ড করে মানে কি ফাংশন বলে না, ম্যাথমেটিক্সে করেছো না, ফাংশন অফ টেম্পারেচার। মানে ম্যাথমেটিক্যালি বললে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ ডেল্টা টি। বলো এফ মানে এই এফ মানে কিন্তু এই এফ নয়, এটাকে ম্যাথমেটিক্সের ফাংশন বলে, ফাংশন। কেউ যখন কারোর উপর ডিপেন্ড করে তখন তাকে ফাংশন বলে। একটা এক্সাম্পল বলি এমনি, ধরো y is equal to x square, তাহলে বলবে y is equal to function of x। ক্লিয়ার? চলো মুছে দিই। আচ্ছা আমরা আলাদা করে করে, আমি আলাদা আলাদা করে করে ইন্টারনাল এনার্জি দিয়ে যত কিছু আছে সব বলছি এক এক করে। তারপর ইন্টারনাল এনার্জির পর আমরা হিট এনার্জি করব, তারপর ওয়ার্ক ডান তো আগেই করেছিলাম তবু একবার বলে দেব, তারপরে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স করব। তারপর দেখবে তাড়াতাড়ি অঙ্ক কিভাবে সলভ হবে, আর আরামসে তুমি অ্যাডভান্সের অঙ্ক, রিসেন্ট ইয়ারের অ্যাডভান্সের অঙ্ক আরামসে সলভ করতে পারবে। কিন্তু তার আগে একটু বুঝতে হবে, ইনফরমেটিভ, প্রচুর ইনফরমেশন আছে, বুঝলে তো? নেক্সট ভালো করে শোনো, আমাকে বলো একটা প্রসেস হবে পরে, ঠিক আছে? এটা নিয়ে আমরা ডিটেইলসে আবার লিখবো এগুলো নিয়ে। আপাতত শোনো, প্রসেসের নাম আইসোথার্মাল প্রসেস। কি প্রসেস? আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস মানে কি? যার টেম্পারেচার চেঞ্জ হবে না। মানে আইসোথার্মাল প্রসেস ইজ আ প্রসেস ফর হুইচ temperature is equal to constant। ক্লিয়ার সবার? ক্লিয়ার? তাহলে আমাকে বলো, ভেরি গুড, আসছি ওগুলোই বলবো একটা একটা করে। তাহলে বলো আমাকে, এগুলো মনে রাখতে হবে কিন্তু বাবা, ভুলে গেলে মুশকিল হবে। এগুলো একটা অঙ্ক হবে, তুমি যদি এগুলো ধরে ফেলো নিটের অঙ্ক চুটকিতে সলভ হয়ে যাবে, মানে দেখে অ্যান্সার বলে দেবে যদি তুমি এগুলো মনে রাখতে পারো। সব অঙ্ক দেবো যখন দেখতে পারো, আগে সব শিখিয়ে দিই। আমাকে বলো তাহলে ডেল্টা টি কত? 0। তাহলে সাথে সাথে ডেল্টা ইউ কত? মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাহলে আইসোথার্মাল প্রসেসে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত বাবা? 0। ক্লিয়ার একদম?
ক্লিয়ার? আচ্ছা চলো এবার আমরা যেটা করব সেটার নাম হচ্ছে হিট। ইন্টারনাল এনার্জি এই কোথা থেকে শুরু হয়েছিল আশা করি মনে আছে সবার? আগের দিনের লাস্ট পোরশন থেকে ইন্টারনাল এনার্জি কি ছিল, আজকে এই শেষ হলো। যা যা আছে ইন্টারনাল এনার্জি তোমাকে সব বললাম। ইন্টারনাল এনার্জি মানেই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, কেন সেটা বুঝিয়েছি। হাই টেম্পারেচার হলে কাকে অ্যাড করতে হয়, ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমকে, সেটা বুঝিয়েছি। তাছাড়া মোনো অ্যাটমিকের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3, ডায়াটমিকের 5, পলিঅ্যাটমিকের 6। সেখান থেকে আমরা পড়লাম ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। সেখান থেকে আমরা চলে এলাম ডেল্টা ইউতে, কিভাবে ফর্মুলা এলো সব কিছু তোমাকে দেখানো হয়েছে। এর মধ্যে কিছু স্পেশাল জিনিস, ডেল্টা ইউ পাথ ফাংশন, পাথ ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, সাইক্লিক প্রসেসে ডেল্টা ইউ 0, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অনলি ফাংশন অফ টেম্পারেচার, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডেল্টা ইউ 0। এই হলো পুরো ইন্টারনাল এনার্জি সম্পর্কে যা যা আছে সব তোমাকে বলে দিয়েছি। ক্লিয়ার সবার? এবার আমরা করব যেটা তার নাম হিট এনার্জি। কি বাবা? হিট এনার্জি। তাড়াতাড়ি করবে যাতে আজকে আমি এই পার্টটা করতে পারি কমপ্লিট। দেখো হিট এনার্জি, হিটকে কি দিয়ে ডিনোট করা হয়? কিউ দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে বাবা করে? কিউ দিয়ে। ক্লিয়ার? আচ্ছা বলে ফেলো তাড়াতাড়ি। এর ইউনিট কি বাবা? জুল। ভেরি গুড, জুল। আরেকটা কমন ইউনিট হচ্ছে ক্যালোরি। ফর্মুলা কি? 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.18 জুল। কেউ কেউ লিখে দেয় 4.2 জুল। 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.18 জুল। অঙ্কের সময় কাজে লাগতে পারে এগুলো, তাই এগুলো মনে রাখবে। ক্লিয়ার? আচ্ছা এরপরে মনে রাখবে হিট given to the system, আমি আগের দিন তোমাদের শিখিয়েছিলাম হিট সিস্টেম কাকে বলে, একদম প্রথম থেকে বলেছিলাম এটা সিস্টেম। মনে হচ্ছে সবার? তো আমি যদি এখানে হিট দিই তাহলে এই হিটটা কে নেবে? এই সিস্টেমটা হিটটা নেবে। এটাকে বলে হিট গিভেন টু দ্য সিস্টেম। হিট গিভেন টু দ্য সিস্টেম হলে সেটাকে আমরা ধরি পজিটিভ। কি ধরি বলো? পজিটিভ। হিট টেকেন আউট ফ্রম দ্য সিস্টেম, হিট যদি আমরা এখান থেকে নিয়ে নিই, হিট টেকেন আউট ফ্রম দ্য সিস্টেম, তাকে আমরা বলবো নেগেটিভ। সাইন কনভেনশনে হলো পজিটিভ, নেগেটিভ। ক্লিয়ার এত অবধি? আচ্ছা এবার আমরা কি করব? এবার আমরা যে জিনিসটা করব তার নাম স্পেসিফিক হিট। কি নাম বলো? স্পেসিফিক হিট। তো কিভাবে এসেছিল স্পেসিফিক হিট সেটা আগে বোঝো, ঠিক আছে? ভালো করে শুনতে সবাই। হ্যাঁ, পুরো গল্প আমি তোমার সামনে রাখছি, যা যা হয়েছে সব কিছু, এভরিথিং। তোমরা 9-10 মনে হয় স্পেসিফিক হিট পড়েছিলে। কিভাবে পড়েছিলে শোনো। তোমরা পড়েছিলে, ভালো করে শুনবে। ধরো আমার কাছে একটা m মাসের একটা পার্টিকেল আছে, তাকে তুমি হিট দিচ্ছ কত টেম্পারেচার বাড়ানোর জন্য? সে 20 কেলভিন বাড়ানোর জন্য। তাহলে যত হিট লাগবে, যদি মাস বেড়ে যায় হিট বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। তাহলে তুমি তখন লিখেছিলে কিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম, নাকি? আচ্ছা এবার আমার কাছে একটা মাস এম আছে, তাকে আমি হিট দিচ্ছি যাতে
এর টেম্পারেচার 20 কেলভিন বাড়ে, এটা প্রথম কেস। সেকেন্ড কেস, আমি আরো বেশি আমি এর টেম্পারেচার আরো বাড়াতে চাইছি, মানে আগে ছিল 20 কেলভিন, এবার 30 কেলভিন করতে চাইছি। আগে যত হিট দিয়েছি এখন হিট তার থেকে বেশি দেব না কম দেব? বেশি দেব। তাহলে আমি বলতে পারি কিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা টিও, নাকি নয়? তো এটাকে জয়েন করলে কি লেখা যায়? কিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম ডেল্টা টি, তাই না? প্রপোর্শনাল সাইন হটালে কি আসবে? সেই কনস্ট্যান্টকে সি দেওয়া হয়েছিল, কোন কোন বইতে এস করেছিল মনে হয় ছোটবেলায় তোমরা, সি এম ডেল্টা টি, বাট ক্লাস 11 এ আমরা সি করেছিলাম, সি এম ডেল্টা টি। তাহলে সিটা হচ্ছে কনস্ট্যান্ট। এই সি কত হবে? কিউ বাই এম ডেল্টা টি। এই সি কেই বলা হয় স্পেসিফিক হিট। তাহলে আমি কি বলতে পারি স্পেসিফিক হিট একটা কনস্ট্যান্ট? বলো, একদম ক্লিয়ার সবার? আচ্ছা, এই কনসেপ্টটা 100% কারেক্ট। কি বললাম? 100% কারেক্ট। কার ক্ষেত্রে? সলিডের ক্ষেত্রে। কার ক্ষেত্রে কারেক্ট বলো? সলিডের ক্ষেত্রে। একদম। গ্যাসের ক্ষেত্রে এইটা কারেক্ট নয়। গ্যাসের ক্ষেত্রে এই মেথডটার কথা বলছি, কারেক্ট নয়। তুমি সাথে সাথে কোশ্চেন করবে কেন স্যার, কেন স্যার, তাই না? দেখো এক্ষুনি তুমি পড়েছো, যদিও আমরা এটা নিয়ে আলাদা টপিক করে আমি আলাদা আলাদা পয়েন্ট করে সেগুলো বোঝাবো, কিন্তু একটা আইডিয়া দিয়েছি। আইসোথার্মাল প্রসেস হলে ডেল্টা টি কত হবে? 0 হবে। ডেল্টা টি যদি 0 হয় সি কত হবে? ইনফিনিটি বা আনডিফাইন্ড হবে, তাই না? আনডিফাইন্ড বা ইনফিনিটি হবে। ক্লিয়ার? আচ্ছা, যদিও তোমরা এই প্রসেসটাকে ডাইরেক্ট জানো না, বাট এই ওয়ার্ডটা জানো। অ্যাডিয়াবেটিক প্রসেস হলে, অ্যাডিয়াবেটিক ওয়াল পড়িয়েছিলাম। অ্যাডিয়াবেটিক প্রসেস হলে কাকে বলে? কোনো হিট এক্সচেঞ্জ হবে না। অ্যাডিয়াবেটিক প্রসেস হলে কিউ কত হবে? হিট এক্সচেঞ্জ হবে না, তাহলে কিউ কত হবে? 0 হবে। কিউ যদি 0 হয় সি কত হবে? 0 হয়ে যাবে। তুমি এক্ষুনি পড়লে সিটা একটা কনস্ট্যান্ট। তোমার কি মনে হচ্ছে গ্যাসের ক্ষেত্রে লজিক হোল্ড করলো? 0 ইনফিনিটির মধ্যে যা ইচ্ছা ভ্যালু হতে পারে, তাই না? হ্যাঁ, না এখানে এখন আপাতত কিউ, আমি এখনো ডেল কিউতে তো আসিনি, তার কারণ আমি তো এখনো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়াইনি না, তো এখন কিউ 0। ক্লিয়ার? তো সবাই আশা করি বুঝতে পেরে গেছো গ্যাসের ক্ষেত্রে কেন ভ্যালিড নয়। ক্লিয়ার একদম? তাহলে প্রবলেমে পড়লাম, তো তখন কোশ্চেন করবে সলিউশন দিন। তখন সলিউশন দিচ্ছে, বলছে দেয়ার আর টু টাইপস অফ স্পেসিফিক হিটস। কি বলছে? দেয়ার আর টু টাইপস অফ স্পেসিফিক হিট। নাম্বার 1, তার নাম নাম্বার 1 সিভি। এটাকে কি বলে?
স্পেসিফিক হিট, ভালো করে শুনবে, এখানে আবার গন্ডগোল আছে। আমি আজকে এটার যেই কোশ্চেন করে আজকের ক্লাসটা এখানে শেষ করব, এই জায়গা থেকে কোশ্চেনটা আসবে। সিভি কে বলা হয় স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। কনস্ট্যান্ট ভলিউম। স্যার ফর্মুলা কি হবে? ফর্মুলা সব সেমই থাকবে, ফর্মুলা সব সেম থাকবে, কিন্তু চেঞ্জ ওভার কি হলো, এটা কনস্ট্যান্ট ভলিউমে হবে। আরেকটা কি হবে, সিপি। সিপি কি হবে? স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। একটা কনস্ট্যান্ট ভলিউম, আরেকটা বলো কনস্ট্যান্ট প্রেসার। এবার তাহলে কোশ্চেন, স্যার ডেফিনেশন কি হবে? ডেফিনেশন কি হবে? একটা ডেফিনেশন দিচ্ছি, ডেফিনেশন তো আমাদের লাগবে না, বাট বুঝে নাও। দেখো কিভাবে আমি ডেফিনেশন সাজাচ্ছি। বলছে অ্যামাউন্ট অফ হিট required to raise the temperature of 1 kg gas by 1 degree centigrade or 1 Kelvin। কিভাবে করলাম দেখো না, এখন হয়নি। এক কনস্ট্যান্ট ভলিউম, এটা কার ডেফিনেশন দিলাম? সিভি ডেফিনেশন দিলাম। কিভাবে দিলাম শেখো, কিভাবে দিলাম? সিভির ফর্মুলা কিউ বাই এম ডেল্টা টি। ভালো করে দেখো, আমি যদি এম কে 1 করতে পারি, ডেল্টা টি কে 1 করতে পারি, তাহলে আমি বলতে পারি কিউ মানে সিভি। পারি? কিউ মানে কি ছিল? অ্যামাউন্ট অফ হিট ছিল। অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ, এই এম কে 1 করলাম 1 কেজি গ্যাস, বাই ডেল্টা টি কে 1 করছি 1 ডিগ্রি সেন্টিগ্রেড অর 1 কেলভিন এট কনস্ট্যান্ট ভলিউম। সব সেম থাকবে, কনস্ট্যান্ট ভলিউমটা কেটে কনস্ট্যান্ট টেম্পারেচার হয়ে গেলে তার নাম হবে সিপি। সরি কনস্ট্যান্ট টেম্পারেচার না, কনস্ট্যান্ট প্রেসার হয়ে গেলে তার নাম হবে সিপি। ক্লিয়ার একদম? ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু বলতে পারো। এখানে আরেকটা জিনিস আছে, 3 নম্বর ক্যাপিটাল সিভি। ওটা স্মল সিভি, এটা ক্যাপিটাল সিভি। স্যার এ আবার কি? এর নাম শেখো মোলার স্পেসিফিক হিট at constant volume। আগেরটা দেখো মোলার ছিল না, তাই 1 কেজি অফ গ্যাস লিখেছিলাম। এটা 1 মোলের জন্য 1 মোল অফ গ্যাস লিখতে হবে এখানে। সিমিলারলি সিপি হচ্ছে ক্যাপিটাল সিপি, মোলার স্পেসিফিক, মোলার কথাটা লেখা থাকবে, at constant pressure। বলো সবার ক্লিয়ার কিনা? তাহলে আবার কোশ্চেন তোমার, স্যার এদের ডেফিনেশনটা ক্লিয়ার করুন। ক্লিয়ার করছি, দেখো সেম জিনিস হবে, অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ। এবার 1 কেজি গ্যাস হবে না 1 মোল অফ আ গ্যাস হবে? এবার হয়ে যাবে 1 মোল অফ আ গ্যাস।
বাকি সব সেম থাকবে। ডিফারেন্স বোঝো, ওটা 1 কেজি অফ গ্যাস, এটা 1 মোল অফ আ গ্যাস, বাকি সব সেম। ক্লিয়ার সবার? তাহলে এটা যেই হয়ে গেল, সাথে সাথে তোমার মনে কোশ্চেন, স্যার এদের মধ্যে রিলেশন তাহলে তো থাকবে, স্যার রিলেশন বলুন। খুব সহজ, সিভি ফর্মুলা এমসিভি। সিভি মানে ক্যাপিটাল, সিভি মানে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। ক্যাপিটাল এম কে বলা হয় মোলার মাস। মোলার মাস তোমরা জানো, অক্সিজেন হলে 32, নাইট্রোজেন হলে 28, 14 ইনটু 2, তাই না? হাইড্রোজেন হলে 2, একে বলে মোলার মাস। আর সিভি হচ্ছে শুধু স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। সিমিলারলি সিপির ফর্মুলা হবে এম স্মল সিপি। ক্লিয়ার সবার? এর পরে যে কোশ্চেনটা থাকে সেটাকে বলা হয় রিলেশন বিটুইন সিপি এন্ড সিভি। কোশ্চেন, স্যার কোন সিপি সিভি? ভালো করে শুনবেন, এদের মধ্যেকার রিলেশন, এটা আমরা প্রুফ করেও দেখাবো পরে, বাট এখন রিলেশনটা শুনুন। সিপি মাইনাস সিভি, ক্যাপিটাল লিখেছি, ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। খুব ইম্পর্টেন্ট রিলেশন, খুব ইম্পর্টেন্ট রিলেশন। সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। ক্লিয়ার? এখান থেকে জয়েন্টে একটা কোশ্চেন এসেছে। কি কোশ্চেন আমি দিচ্ছি? ফর N2 গ্যাস মানে নাইট্রোজেন গ্যাস, the value of specific heat Cp minus Cv is equal to first option R, second option কেউ কিছু বললে মনে হয় বলো, থার্ড। ভেরি গুড, দেখেছো মুখস্থ হয়ে গেছে, খুব সুন্দর। মুখস্থ করে নেবে, এত ইম্পর্টেন্ট, মুখস্থ করে নেবে। অ্যানসার কোনটা হবে? তো ম্যাক্সিমাম লোক তো টিক মারে আরে। কেন মারে টিক আরে? কারণ সিপি মাইনাস সিভি আর। ভালো করে দেখো, ল্যাঙ্গুয়েজ দিয়েছে স্পেসিফিক হিট, মোলার স্পেসিফিক হিট দিয়েছে। তাহলে কি করব? এই সিপি কে কি লেখা যায়? ক্যাপিটাল এম স্মল সিপি মাইনাস ক্যাপিটাল এম স্মল সিপি ইজ ইকুয়াল টু আর। এম কমন যায়, তাহলে সিপি মাইনাস সিভি, স্মল সিপি, সিপি মানে কি? ডিফারেন্স ইন স্পেসিফিক হিট, ইজ ইকুয়াল টু আর বাই এম। নাইট্রোজেনের মোলার মাস কত? 28। তাহলে অ্যানসার হবে R বাই 28। ক্লিয়ার সবার? যে দুটো ফর্মুলা আমি গোল করলাম, এই দুটো ফর্মুলা মনে রাখবে। Cp minus Cv is equal to R and Cp minus Cv is equal to R by M। মনে রাখো, এইভাবে মনে রাখবে। Cp minus Cv is equal to R হচ্ছে মোলার স্পেসিফিক হিট, আর Cp minus Cv is equal to R by M মানে শুধু স্পেসিফিক হিট। ক্লিয়ার সবার? চলো তাহলে এই দেখো ফর্মুলাটা এরকম হবে। তাহলে ভালো করে দেখবে, হ্যাঁ ভালো করে দেখবে। কিউ এর ফর্মুলা হবে কি হবে? তাহলে এম সিভি ডেল্টা টি, তাই না? বুঝলি কি বুঝলি না বল? বোঝা গেছে সবার? আবার কিউ এর ভ্যালু হবে এম সিপি ডেল্টা টি। কখন কোনটা ইউজ হবে? সাবধান, যখন কনস্ট্যান্ট ভলিউম তাই কিউ ভি করবি, কনস্ট্যান্ট ভলিউম হলে কিউ ভি করবি, আর কনস্ট্যান্ট প্রেসার হলে কিউ পি করবি। ক্লিয়ার? মজাদার গল্প বলছি, মজাদার গল্প, ভালো করে শুনবি। দেখ কিউভি কিউপি তো চেঞ্জ হয়,
বাট কোনটা চেঞ্জ হয় না? শোন শোন, ডেল্টা ইউ এর ফর্মুলা NCV ডেল্টা টি, এটা সব সময় তাই। এটা কনস্ট্যান্ট প্রেসার হলেও তাই, কনস্ট্যান্ট প্রেসার হলেও তাই, ভালো করে বোঝ। কনস্ট্যান্ট ভলিউম হলেও তাই, এটা আগে পড়িয়েছি। কনস্ট্যান্ট প্রেসার হলেও তাই, কনস্ট্যান্ট ভলিউম হলেও তাই। কারণ সিভি কোথা থেকে আসে আমি বললাম, সিভি হয় F/2R, তাই না? কিভাবে আসে সেটা দেখাচ্ছে আমি এক্ষুনি এখানে। বল ক্লিয়ার কি না? বল বাবা। হ্যাঁ, সব মোলার। এম মানে মোলার মাস, এম ক্যাপিটাল এম কি মোলার মাস, এই যে ক্যাপিটাল এম, ভালো করে শেখো। আর এমনি মাস হলে স্মল এম হবে, এমনি মাস হলে স্মল এম হবে। ক্লিয়ার বাবা? আবার বুঝতে পারোনি, আবার শোনো। এমটা মানে মোলার মাস, মোলার মাস হলে তার সাথে মোলার স্পেসিফিসিটি থাকবে। বোঝা গেল? আর এটা যদি স্মল এম হতো তাহলে এমনি মাস হতো, তাহলে তখন ওটা শুধু স্পেসিফিক হিট হতো এট কনস্ট্যান্ট ভলিউম। চলো, সিভি আরেকটা ফর্মুলা আমি কি বললাম, এটা আমরা পরে করে দেখাবো, এখন লিখে নাও এটা F/2R। এটা প্রুভ হয়নি এখনো, পরে দেখাবো, দেরি আছে। সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, তাহলে সিপি হবে আর প্লাস সিভি, আর প্লাস F/2R, আর কমন নিয়ে 1 প্লাস F/2, এটা সিপির আরেক ফর্মুলা, সিপি সিভির ফর্মুলা। এই যেগুলো বল করছে এগুলো মনে রাখবে। কত ফর্মুলা চলে এলো দেখো। এবার অঙ্ক হবে, দেখবে। পরের দিন হবে অঙ্ক, আজকে অঙ্ক করতে পারবো না, জাস্ট ফর্মুলা বলবো। নেক্সট, ক্লিয়ার এত অবধি? শুনে নাও, নেক্সট ফর্মুলা হচ্ছে গামা। গামা কাকে বলে? অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি কাকে বলে? সিপি বাই সিভি। তখন আবার তোমাদের ওই কোশ্চেন থাকে, স্যার এটা কোন সিপি সিভি? কিছু যায় আসে না এবারে, কারণ মোলার হলেও যা হবে রেশিও, শুধু স্পেসিফিক হিট হলেও তাই হবে রেশিও, তাই না? এটাকে বলা হয় গামা, এর নাম অ্যাটমিসিটি। তো আমরা এর জন্য একটা চার্ট করে ফেলবো। কি চার্ট? দেখো, এই চার্ট খুব ইউজ হবে বাবা। এই আজকের সবথেকে ইউজেবল জিনিস আমি যেটা এখন করছি সেটা, এফ সিভি হচ্ছে F/2R, সিপি হচ্ছে সিভি প্লাস আর, বা আরেকটা লিখেছিলাম সেটাও লিখতে পারো, গামা। ক্লিয়ার? মোনো অ্যাটমিক হলে হবে 3, সিভি হবে 3/2R, এটা হবে 3/2R প্লাস আর 5/2R, এটা হবে 5/3 মানে 1.66 মোনো। ডায়া হলে হবে 5/2R, 7/2R, 7/5, 1.4। পলি হলে হবে 6/2 মানে 3R, 4R, 4/3, 1.33। ক্লিয়ার সবার? বোঝা গেছে? একটু ভালো করে দেখবে, অ্যাটমিসিটি বাড়লে গামার ভ্যালু কমতে থাকছে, কিন্তু গামার একটা ফর্মুলা হবে, এটা আমরা পরে করব, আবার অনেক কিছু বলছি পরে হবে, কারণ এগুলো সব কেটিজির মধ্যে কিছু কিছু পার্ট ঢুকে আছে, এখন মুখস্থ করতে এগুলো। 1 প্লাস 2/f,
এই ফর্মুলার জন্য আমরা একটা কথা লিখবো, লিখে রাখবে কিভাবে এলো পরে দেখাবো। এটা গামা অলওয়েজ গ্রেটার দ্যান 1, তাই না? এটা তো নেগেটিভে হতে পারে না কখনো, তাই যাই হোক 1 এর সাথে কিছু এক্সট্রা হবে, তাই গামার ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 1। কমছে কিন্তু গামার ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 1। ক্লিয়ার সবার? পরের দিন লিখে রাখবে আমরা স্টার্ট করব ওয়ার্ক ডাউন থেকে। পরের দিন আমরা ওয়ার্ক ডাউন থেকে স্টার্ট করব। আমি আবার বলছি একটু ধৈর্য ধরবে, অঙ্ক এখনো পর্যন্ত হয়নি, কারণ এই যে সিস্টেমগুলো তৈরি করছি, এই সিস্টেমগুলো তৈরি করার পর অঙ্ক খুব কুইকলি সলভ হবে। আগে সিস্টেমগুলোকে বুঝতে হবে। দ্যাটস অল, আজকের ক্লাস এত অবধি থাকলো। গুড নাইট।